ভারতের পক্ষ থেকে ড্রোন আক্রমণ হয়েছে এবং সেটি সার্জিক্যাল স্ট্রাইকের মতো। সেখানে গিয়ে ড্রোন আক্রমণ করে এবং হচ্ছে সব ক্যাম্প ফ্যাম্প ছেড়ে একেবারে দৌড়। মূলত এই যে জঙ্গি সংগঠন, সে আলফা হোক, এদের নাটের গুরু অবশ্যই আলফাকে বলতে হবে পরেশ বড়ুয়া। কারণ 1979 পরেশ বড়ুয়া যখন এই আলফা তৈরি করেন, পরেশ বড়ুয়া একসময় ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন, গোলকিপার ছিলেন। আসামে একটা সময় আমি সাংবাদিকতার সূত্রে আসামে গিয়ে পরেশ বড়ুয়ার যে বাড়ি, সে বাড়িতে গিয়ে গিয়েছিলাম। যে বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে উত্তর পূর্ব ভারতে তিনি আগুন জ্বালিয়ে ছাড়বেন। তিনি রিসেট বাটন টিপবেন, রিসেট বাটনে তিনি পুরো একদম মানচিত্র নিয়ে তিনি খেলাধুলা করবেন। কিন্তু সেগুড়ে বালি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অর্থাৎ দিল্লিকে নিশানায় করে গোটা ভারতবর্ষকে একটা দুর্বল করে দেওয়ার একটা এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধে কিন্তু একটা মিলিটারি অ্যাটাকের মধ্যে আগামী দিনে ভারত যাবে। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা এত দ্রুত সেটার মানে প্রচার ঘটছে যে না বলেই নয়। সেটা হচ্ছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে মায়ানমারে। মায়ানমারের যে অংশটায় সেখানে আরাকান আর্মির কন্ট্রোলে রয়েছে বা মায়ানমারের যে জুন্টা সরকার সেখানে চলছে, সেই কতগুলো জায়গা পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে আরাকান আর্মি খুব একটা ডিস্টার্ব করে না। তার কারণ হচ্ছে সেখানে উলফা, আসামে যে টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা 1979 সালে তৈরি হয়েছিল পরেশ বড়ুয়া এবং অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে। এরপরে চুক্তি হয় আলফার সাথে এবং অনেকগুলো চুক্তির পর বর্তমানে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে এবং হচ্ছে আলফার আন্দোলনে এতটাই প্রভাব তৈরি করেছিল যে সেখানে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসু তৈরি হয়েছিল এবং আসু পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন অসম গণপরিষদ তৈরি করেছিল। 80-90-এর দশকে আসাম উত্তপ্ত, রক্তাক্ত ছিল। বিভিন্ন শান্তি চুক্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবার পর এখন আসামে অনেকটাই নিয়ন্ত্রণ আনা গেছে। কিন্তু আলফার যেটা পরেশ বড়ুয়া অংশ, আলফা আই যেটাকে বলা হয়, তারা কিন্তু কোনো রকম সারেন্ডার করেনি এবং কোনো চুক্তিতেও আসেনি। দীর্ঘদিন ধরে বাংলাদেশে থেকে তারা ভারতের উপর নানা ধরনের আক্রমণাত্মক কাজগুলো করেছিল, বিশেষ করে 2001 থেকে 2006, যে সময়টা বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান এতটাই নিজেকে শক্তিশালী করে তোলেন যে বলা যায় মা প্রধানমন্ত্রী, সেই কারণে তার হচ্ছে অবাধ্য ছেলে হাতে এত ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, সেই কিছুর ওই প্রতিমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এদেরকে নিয়ে টিম তৈরি করে নানা রকম ভারত বিদ্বেষী কার্যকলাপগুলোতে মদত দেয়। যার একটা বড় ঘটনা ছিল লুৎফারুজ্জামান বাবর 10 ট্রাক বিস্ফোরক ভর্তি অস্ত্র ধরা পড়ে। এই অস্ত্রগুলো নিয়ে ভারতের উপর, বিশেষ করে উত্তর পূর্ব ভারতকে টার্গেট করা হয়েছিল এবং এই সব কাজগুলোর মধ্যে আলফা এবং আলফার যারা তৎকালীন আর কি জঙ্গি সংগঠন, তারা ওই সময় বাংলাদেশ থেকে মদত পায়। 2009 সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় আসেন, তিনি ধীরে ধীরে ভারতের উপর যে সমস্ত উত্তর পূর্ব ভারতের যারা আর কি এই ধরনের হিংসাত্মক এবং জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে। তখন তারা অনেকেই পালিয়ে গিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমার অর্থাৎ হচ্ছে বার্মাতে তারা আশ্রয় নিয়েছিল। বার্মাতে আশ্রয় নিয়ে বার্মায় এমনিতেই 80-র দশকের পর থেকেই বার্মার যে সামরিক সরকার ভারতকে খুব একটা বিশেষ যে পছন্দ করত তা নয়। তার একটা বড় কারণ হচ্ছে বার্মাতে যে গণতান্ত্রিক আন্দোলন চলছিল, অর্থাৎ সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে ঠিকঠাকভাবে চরিতার্থ হয়, সেই গণতান্ত্রিক আন্দোলন যেটা আং সান সুকির নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, ভারত তাকে সমর্থন যোগায়। ভারত সমর্থন যোগায় এবং সেই কারণে হচ্ছে সেইখান থেকে দাঁড়িয়ে এই আলফার পরেশ বড়ুয়া
ATTF অর্থাৎ অল ত্রিপুরা টাইগার ফোর্স, এবং এর সাথে আরও অনেকগুলো সংগঠন, আমি এক এক করে সেই সংগঠনগুলোর নাম আমি পরবর্তী ভিডিওর অধ্যায়গুলোতে গিয়ে আমি জানাবো। তারা সেখানে বেস তৈরি করে। 2019 সালে ভারত সরকারের সাথে মায়ানমারের একটা গোপন বোঝাপড়া তৈরি হয়। এই বোঝাপড়া অনুযায়ী এমন চাপ দিতে শুরু করে মায়ানমার সরকার যে অনেকগুলো সেই সময় শান্তি চুক্তি রিফ্লেকশন হয়। মিজোরামে শান্তি চুক্তি হয়, নাগাল্যান্ডে শান্তি চুক্তি হয়, যে কারণে প্রায় বলা যেতে পারে সেখানে যে ইনসার্জেন্সি অর্থাৎ জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমে যায়, প্রায় 70% মতো। এবং সিভিলিয়ানদের উপর যে হত্যালীলা চালানো হয়, যেটা মণিপুরে বর্তমানে হচ্ছে, আমি মণিপুর নিয়ে বিশদে পরে আলোচনায় অবশ্যই আসব। সেখানে 2022-23 সাল থেকে মণিপুরে কুকি এবং মেইতেই এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে ভয়ঙ্কর হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পায়। এর পেছনে ইন্ধন কিন্তু আছে, এর বিভিন্ন পরাশক্তি, বিদেশি শক্তি ইন্ধন দিয়েছে, এবং এই সমস্ত কিছুগুলো পরিচালিত হচ্ছে বার্মা থেকে। যদিও আমরা দেখি উত্তর পূর্ব ভারতের এই যে 8টি রাজ্য আছে, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স বলা হলেও সিকিমকেও এক্ষেত্রে ধরে নিতে হবে। সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, এই সমস্তগুলোকে মিলিয়ে যে উত্তর পূর্ব ভারত, এই উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের ক্ষীণ যোগাযোগটা হচ্ছে শিলিগুড়ি করিডর, যে কারণে বাংলাদেশের যারা এমনি মোটাকুলাস ডিজাইন বলুন, মেটাকুলাস ডিজাইন যারা করেন এবং যারা রিডিকুলাস ডিজাইনও করেন, তারা প্রায়শই এই কথাটা বলে থাকেন যে চিকেন নেকের উপর আক্রমণ হানবেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে। তার কারণ হচ্ছে এইখানে যে বর্ডারগুলো রয়েছে, সে বর্ডারগুলো পুরোটাই হচ্ছে পোরাস বর্ডার, অর্থাৎ কোনো কাঁটাতার নেই। একেবারে অনায়াসে চীন থেকে, কোথাও নেপাল থেকে, ভুটান থেকে, মায়ানমার থেকে এবং বাংলাদেশ থেকে অনায়াসে যাতায়াত করা যায়। এবং মায়ানমারের সাথে ভারত সরকার একসময় চুক্তি ছিল, প্রায় আভ্যন্তরীণ 17 কিলোমিটার অবধি যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম এরকম বিধিনিষেধ এগুলো ছিল না। আর ঠিক সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে বিভিন্ন কার্যকলাপ হয়েছে। মূলত এই যে জঙ্গি সংগঠন, সে আলফা হোক, এদের নাটের গুরু অবশ্যই আলফাকে বলতে হবে পরেশ বড়ুয়া। কারণ 1979 পরেশ বড়ুয়া যখন এই আলফা তৈরি করেন, পরেশ বড়ুয়া এক সময় ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন, গোলকিপার ছিলেন। আসামে একটা সময় আমি সাংবাদিকতা সূত্রে আসামে গিয়ে পরেশ বড়ুয়ার যে বাড়ি, সে বাড়িতে গিয়ে গিয়েছিলাম। বাড়ি তার মা বাবা প্রত্যেকেই বলেছিল যে পরেশের সাথে আর কোনো যোগাযোগ নেই, কিন্তু এলাকার লোকজন বলেছিল পরেশ খুব ভালো গোলকিপার ছিল। কিন্তু যখন আসামের জাতিসত্তার আন্দোলন এবং আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার এই যে এক বৃহৎ পরিকল্পনা নিয়েছিল, তাতে সর্বশেষ হচ্ছে প্রচুর রক্তক্ষয় হয়েছে। এবং সেই সময় আন্দোলনগুলোর মধ্যে বেসিক চরিত্র যেটা ছিল খুন, সংঘর্ষ। ব্রহ্মপুত্র যে ট্রেন, সেই ট্রেনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল উলফা, এবং প্রচুর হচ্ছে এই যে পাইপলাইন, যে তেলের পাইপলাইনগুলোর ওপর আক্রমণ হেনেছিল, যে কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছিল। এবং প্রায় বলা যেতে পারে প্রত্যেক ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে তোলাবাজি করতো তারা। মানে একেবারে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের কাছে দিয়ে তারপর সেখানে ব্যবসা বাণিজ্য করতে হতো। ঠিক বাংলাদেশেও সেই অবস্থা। বাংলাদেশে আপনারা দেখেছেন যে একটা বছরে যে পরিমাণ তোলাবাজি করা হয়েছে এবং যে পরিমাণ নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীরা, প্রায় কয়েক বিলিয়ন ডলারে হয়তো পৌঁছে গেছে এই তোলাবাজির অঙ্ক। উত্তর পূর্ব ভারতে এই রকমভাবে এই আলফা এটা তৈরি করেছিল, এবং সেই আলফা নিজে মুখে স্বীকার করেছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে তাদের তিনজন মিলিটারি কমান্ডার মারা গেছে। যদিও ভারত সরকার কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, কিন্তু পত্রপত্রিকাগুলোতে জোরদার আলোচনা আসে যখন হচ্ছে আলফার তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে তারা বলে যে ভারতের পক্ষ থেকে ড্রোন আক্রমণ হয়েছে এবং সেটি সার্জিক্যাল স্ট্রাইকের মতো, শুধু সীমানার ভেতরে ঢুকে গিয়ে সেখানে বার্মিজ
যে যে জায়গাগুলো অর্থাৎ সীমান্তবর্তী জায়গাগুলো, যে অঞ্চলগুলো আগে বলেছি পোরাস, অর্থাৎ সেখানে কাঁটাতার নেই, সেখানে গিয়ে ড্রোন আক্রমণ করে এবং হচ্ছে সব ক্যাম্প ফ্যাম্প ছেড়ে একেবারে দে দৌড় আলফা। অর্থাৎ এর থেকে একটা ইঙ্গিত বা বার্তা, এবং ভীষণভাবে এটা বাংলাদেশের পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমগুলোতে এই খবরটা এসেছে। আপনারা বুঝতেই পারছেন যে ভারতের অ্যাকশান কিন্তু উত্তর পূর্ব ভারতে শুরু। দীর্ঘদিনের এই যে পরিস্থিতি, উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে রেখে ভারতকে দুর্বল করে রাখার এই যে একটা পরিকল্পিতভাবে চক্রান্ত, এই চক্রান্তটাকে কিন্তু ভারত সরকারকে এবার ইমিডিয়েটলি খুব সিরিয়াসলি বুঝতে হবে। এমনিতে ভারতবর্ষে আপনাদেরকে একটি তথ্য দিই, ভারতবর্ষে প্রায় 200টার মতো এথনিক গ্রুপ আছে এবং 213টার মতো যে ট্রাইবাল গ্রুপ আছে। মোট 635টি ট্রাইবাল গ্রুপের মধ্যে সেখানে 213, এছাড়া 200টি এথনিক গ্রুপ, মানে সব মিলিয়ে 413টি বিভিন্ন রকমের ট্রাইবাল এবং এথনিক গ্রুপ রয়েছে এই 8টা রাজ্যকে ঘিরে। ফলে সাংঘাতিক একটা সাংস্কৃতিক বৈচিত্র্য আছে এবং তাদের ভাষা সংস্কৃতি প্রত্যেকের আলাদা আলাদা, এবং আলাদা আলাদার মধ্যে একটা ঐক্যের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে দিল্লি থেকে সেই জিনিসটা পরিচালিত করার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা রয়েছে। আর এই সমস্যাটাকে বারবার সবচেয়ে বেশি হিট করতে চায় হচ্ছে বাংলাদেশ, মায়ানমারের ক্ষেত্রে এবং চীনও এই বিষয়টাকে খুব ভালোভাবে তারা জানে। বিশেষ করে অরুণাচল বা বিভিন্ন জায়গায় সেই বর্ডার যেহেতু, সেখান থেকে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি চীনের সাথে ভারতের সম্পর্ক বিভিন্ন সময় তিক্ত হয়েছে। তার কারণ হচ্ছে সীমানা ভেতরে ঢুকে গিয়ে গ্রাম স্থাপন করে নেবার মতো ঘটনা রয়েছে। যদিও অরুণাচলের পরিস্থিতি এখন অনেকটাকে স্থিতিশীল বলা যায়, কিন্তু মণিপুরের ক্ষেত্রেও ঠিক তেমনি। এই যে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বিভিন্ন যে ট্রাইবাল গ্রুপগুলো রয়েছে বা এথনিক গ্রুপগুলো রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংঘর্ষ বাধে। ভাষা নিয়ে সংঘর্ষ বা কারুর কালচার কেউ কাউকে ডমিনেট বেশি করে ফেলছে কি না, এসব নিয়ে তো একটা সংঘাত থাকেই। তাই বৈচিত্র্যের মধ্যে যেমন ঐক্য ভারতবর্ষের রাষ্ট্রীয় নীতি বা তার ফিলোসফি, ঠিক তেমনিভাবে বৈচিত্র্যের মধ্যে অনেকেরও বীজ থাকে এবং সেটাকে তা দেওয়া হচ্ছে বাংলাদেশ বা চীন বা কখনো কখনো বার্মা বা মায়ানমার, সেই জায়গায় তারা ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এমনিতে নেপালকে কেন্দ্র করে অনেক সেখানে পোরাস বর্ডার রয়েছে। বাংলাদেশ কখনো কখনো একদম সেই জায়গায় ঘাঁটি তৈরি করে ফেলেছিল, কিন্তু 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 5ই আগস্টের আগে পর্যন্ত এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো, যারা উত্তর পূর্ব ভারতে এরকম বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো, তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিল না। তার কারণ শেখ হাসিনা এদের সমূলে বিদায় করে দিয়েছিলেন। তার মধ্যে 3টি আগেই বলেছি যে যারা মায়ানমারে অবস্থান করছিল এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর তাদের মাজা এবং কোমর দুর্বল হয়ে গেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি পরের অ্যাকশনের দিকে ক্রমশ ভারত কি মণিপুর বা মিজোরাম এই জায়গাগুলোর দিকে এবার টার্গেট করবে? শুধুমাত্র কি মিলিটারি সলিউশনের দিকে কি ভারত হাঁটছে? আমার মনে হয় এই ভুল ভারত কখনোই করবে না। তার কারণ হচ্ছে উত্তর পূর্ব ভারতের এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে ভারত সম্মান দিয়ে সেখানকার একটা জনগণের, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে একটা জাগরণ আনার চেষ্টা করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই নর্থ ইস্ট ইন্ডিয়াতে একটা বিজনেস সামিট হয়েছিল এবং সেখানে ভারতবর্ষের তাবড় যে সমস্ত শিল্পপতি গোষ্ঠী, সেখানে তারা কলকারখানা স্থাপন এবং এডুকেশনাল হাব তৈরি করার দিকে এগোচ্ছে। উত্তর পূর্ব ভারতের এই তরুণ প্রজন্মকে কোথাও একটা যে ভারতে তাদের বৈচিত্র্যকে নিয়ে তারাও যে ভারতের এই যে সামগ্রিক যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অংশীদার করতে চায়, তার একটা চরম পরীক্ষা দিতে এগোচ্ছে। জানে ভারত যে এই ক্ষেত্রে বাদ সাধছে কে। একটা দিকে হচ্ছে মায়ানমার, তার কারণ মায়ানমারে আগেই বলেছি যেটা একদিকে সামরিক জুনটা এবং আরাকান যে অঞ্চলটা, সে আরাকান অঞ্চলে আরাকান আর্মি আরাকান আর্মি অনেকটাই দখল নিয়েছে এবং দখল নেওয়ার পর আরাকান আর্মিও কিন্তু খুব একটা এই সমস্ত এই আলফা বা এদের খুব একটা যে বিশেষ পাত্তা দিচ্ছে তা নয়, নচেত এই ধরনের অপারেশনের দিকে ভারত যাওয়ার আগে অন্তত একবার ভাবত। অর্থাৎ সামগ্রিক এই জায়গাকার পরিস্থিতি
অনেকটাই নিয়ন্ত্রণে, যা অবশ্যই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউনূসকে। তার খুব স্বপ্ন ছিল যে বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে উত্তর পূর্ব ভারতে তিনি আগুন জ্বালিয়ে ছাড়বেন, তিনি রিসেট বাটন টিপবেন, রিসেট বাটনে তিনি পুরো একদম মানচিত্র নিয়ে তিনি খেলাধুলা করবেন, কিন্তু সেগুড়ে বালি। এখন তাকে ভাবতে হবে যে তিনি কিভাবে তার কুর্সি বাঁচাবেন। শেখ হাসিনা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, কিন্তু ফিরছি আমি, তারপর বুঝে নেব কত ধানে কত চাল। তারপরের ঘটনা প্রবাহ দেখুন, উত্তর পূর্ব ভারতে যেখানে বার্মার উদাহরণটা দিলাম, এবং তারপরে বিএনপি, যে বিএনপি হচ্ছে এদের সবচেয়ে বড় মদতদাতা, বিএনপির কেচ্ছা কেলেঙ্কারি ইতিমধ্যেই এক্সপোজড হয়ে গেছে। যেভাবে পাথর দিয়ে থেতলে প্রকাশ্য রাজপথে মারা হয়, এবং প্রত্যেকটা ঘটনার সাথে বিএনপির যে ছাত্রদল এবং হচ্ছে যুব দল তারা জড়িত হয়ে পড়ছে। আর গরম গরম লন্ডনে বসে ভাষণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করার কোনো প্রচেষ্টাও তার মধ্যে নেই, আর তার কথা শুনবেও না। তার কারণ ছাত্রদল এবং যুবদলকেই ঠিক জঙ্গি সন্ত্রাসবাদীদের কায়দায় তিনি শুধু ওদেরকে তোলা তুলতে শিখিয়েছেন। তোলাবাজি, খুন খারাপি, অপহরণ, এই সমস্ত বিদ্যায় রপ্ত করেছেন। ফলে এই ধরনের জনগোষ্ঠী যেমন বাংলাদেশকে একটা বিপাকে ফেলেছে, তার ইমেজ ক্রাইসিসের মধ্যে আরও বাড়তি উপাদান জড়িয়ে দিয়েছে, ঠিক তেমনভাবে উত্তর পূর্ব ভারতের এই সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো, তারা এই কাজটাই করত। অনেক কাঠখড় পুড়িয়ে অনেককেই আলোচনার টেবিলে আনতে হয়েছে, অনেকগুলো শান্তি চুক্তি হয়েছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা অনেকেই জানেন। তবু একবার হচ্ছে খুব দ্রুত আপনাদের কাছে কতগুলো সংগঠনের নাম আমি তুলে ধরব এবং যাদের সাথে শান্তি চুক্তি হয়েছে। প্রথম অবশ্যই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম, উলফা, যা 1979 সালে তৈরি হয়েছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে 1996 সালে তারা প্রথম বোমা বিস্ফোরণ ঘটায়, এবং অনেকগুলো পিস টক তাদের সাথে হয়েছিল ভারত সরকারের। সাসপেনশন অফ অপারেশন, যেটাকে SOO বলে, তার চুক্তি হয়েছিল। কিন্তু উলফা আই, যার নেতৃত্ব দিচ্ছেন পরেশ বড়ুয়া, যার তাঁবুতে গিয়েই হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তিনি এই পিস টকের মধ্যে ছিলেন না। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, NSCN, 1980 সালে এটা তৈরি হয়। NSCN ইসাক মুভাইয়া এবং খাপলাং, এই দুটো সংগঠন ছিল, এবং তারা বৃহত্তর নাগাল্যান্ড করে দাবি করেছিল। নাগাল্যান্ডের সাথে মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশকে তারা জুড়ে নিয়েছিল। অনেকগুলো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, এবং তারাও তোলাবাজি এবং বিশেষ করে ক্রস বর্ডার অপারেশন মায়ানমারের সাথে চালিয়েছে। NSCNকে এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশে অনেকটা অ্যাক্টিভ রয়েছে। ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, UNLF, 1964 সালে মণিপুরে তৈরি হয়। এটি উত্তর পূর্ব ভারতের প্রাচীনতম যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তাদের মধ্যে অন্যতম, যারা চেয়েছিল স্বাধীন মণিপুর। বিভিন্ন ধরনের সশস্ত্র আক্রমণ, তোলাবাজি, এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, MHA, যাকে এই MPA-কে, মণিপুর পিপলস আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এরা 2023 সালে মণিপুরে যে সশস্ত্র এবং ভয়ঙ্কর যে দাঙ্গা, এই দাঙ্গার মধ্যে প্রত্যক্ষভাবে ছিল। আরও যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, পিপলস লিবারেশন আর্মি, PLA, রেভলিউশনারি পিপলস ফ্রন্ট, RPF। PLA 1978 সালে তৈরি হয়, এবং মণিপুরের স্বাধীনতার দাবি তাদেরও ছিল, এবং তারা একটি সমাজতান্ত্রিক একটা মণিপুর তৈরি করতে চেয়েছে। 2023 সালে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড, NDFB, 1986 সালে এটি তৈরি হয়, এবং আসামের মধ্যে বোড়োদের যে অংশটি রয়েছে তাকে নিয়ে স্বাধীন একটি বোরোল্যান্ড তৈরি করার তারা কথা বলে। এবং তারা 2016 সালে কোকড়াঝড়ে যে বাজারের মধ্যে এক বীভৎস সন্ত্রাসবাদী জঙ্গি হামলা চালায়, যেখানে 14 জন নিরীহ নাগরিক মারা যান। 2020 সালে বোড়োরা এই চুক্তিতে আসে, এবং অনেকটাই এখন সেখানে একটা শান্তি বিরাজ করছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া, 2015 সালে এটা তৈরি হয়। বিভিন্ন মেইতেই, NSCN, উলফা 1, NDFS এদেরকে অনেকটা মিলিত তৈরি করে একটা কোঅর্ডিনেটিং ভূমিকা পালন করে, এবং তারা বলছে তাদের পৈতৃক ভূমিকে তারা মুক্ত করবেন এবং একসাথে যৌথভাবে সশস্ত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।
এই মুহূর্তে একটা বড় রকম চ্যালেঞ্জ আছে ভারত সরকারের কাছে, এই বিশেষভাবে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া। এছাড়াও অন্যান্য আরেকগুলো গ্রুপ আছে, গারো ন্যাশনাল লিবারেশন আর্মি, অরুণাচল ড্রাগন ফোর্স, ইস্ট ইন্ডিয়া লিবারেশন ফ্রন্ট EALF এবং ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNV। এখনও পর্যন্ত TNV অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ত্রিপুরাতে রাজনৈতিকভাবে সলিউশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন মিলিয়ে তিপ্রামথা তৈরি হওয়ার পর ভারতীয় জনতা পার্টির সাথে তিপ্রামথা রাজনৈতিকভাবে লড়াই করে একসাথে তার ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের এই বৈচিত্র্যকে এবং হচ্ছে দিল্লি থেকে, যেহেতু উত্তর পূর্ব ভারত অনেকটাই দূরে, তাই বারবার করে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অর্থাৎ দিল্লিকে নিশানায় করে গোটা ভারতবর্ষকে একটা দুর্বল করে দেওয়ার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধে কিন্তু একটা মিলিটারি অ্যাটাকের মধ্যে আগামী দিনে ভারত যাবে। অতীতেও হয়েছে, অতীতে একেবারে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক হয়নি তা নয়, এবং সেগুলো ভারত সরকার কখনোই স্বীকার করেনি, এই ক্ষেত্রেও করেনি। কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, স্টেটমেন্টটা এসেছে আলফার পক্ষ থেকেই। এটাই হচ্ছে ইন্টারেস্টিং। অর্থাৎ আগামী দিনে একদিকে যেমন উন্নয়নের একটা প্রচেষ্টা বা উত্তর পূর্ব ভারতের যুব তরুণ সমাজকে একটা মেইন স্ট্রিমে নিয়ে আসার যেমন চেষ্টা, এবং সেই চেষ্টা যদি অন্তর থেকে না করা হয় তাহলে কিন্তু বিপদ কিন্তু কেটে যাবে না, এবং তার সাথে সামরিক একটা সলিউশনের দিকে ভারত এগোচ্ছে। অতএব ডক্টর ইউনূস, সময় আপনার কিছুতেই আর ভালো আসছে না। নিজের দেশের আগুন তো নেভাতেই পারলেন না, উত্তর পূর্ব ভারতে আগুন জ্বালাতে গিয়ে শেষমেশ কিনা মায়ানমারের কোপ দৃষ্টিতে আগামী দিনে আপনি আরও বেশি পড়তে চলেছেন। আজকের মতো রিয়েল স্টোরি এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করেন না, এটি করবেন, সাজেশান দেবেন, ভালো না লাগলে সমালোচনা করবেন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের সক্রিয় উৎসাহই আমাদের এগিয়ে যেতে প্রতি মুহূর্তে প্রেরণা দেবে। ধন্যবাদ, নমস্কার।